বাণীর সাফল্যের অনুষ্ঠানে মৌলি সবার সামনে বাণীকে কাজের মেয়ে বলে অপমান করলে যোগ্য জবাব দেয় বাণী, যা দেখে খুশি হয়ে যায় অনিরুদ্ধ। হ্যাপি ডিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো সাথী তো খুব রাগারাগি করছে, কারণ তানিয়া তার প্রসাদী নাড়ুগুলো খেয়ে ফেলেছে। তখন অনিরুদ্ধকে বলে, ঠাকুর বাড়ি থেকে আসা প্রসাদের নাড়ুগুলো আমি টেবিলের উপর রেখে দিয়েছিলাম শুধু একটাই কারণে, বাণী ফিরলে ওর হাতে তুলে দিব, ওর মঙ্গল কামনার জন্য, ওর গর্ভের সন্তানের মঙ্গল কামনার জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু এখন বলতো আমি বাণীকে কি দিব? কথা বলতে সাথী একদম কান্না পেয়ে যায়, কিন্তু লুকানোর চেষ্টা করেও সে লুকাতে পারে না। অনিরুদ্ধ হেসে বলে, আরে মা, এটা নিয়ে চিন্তা করার কি আছে? তুমি তো একদম বাচ্চা হয়ে যাচ্ছ। কাল আমি অফিসে গিয়ে ঠাকুরমশাইকে বলে দিব যেন আবার ভালো করে প্রসাদের নাড়ু বানিয়ে দেয়, তাহলেই তো হলো। কিন্তু তবু যেন মায়ের মুখের হাসি ফোটে না। বলে, বুঝতে পেরেছি, আমার অনুভূতির এখন তোদের কাছে কোনো দাম নেই। আমি নাড়ুগুলো এনেছিলাম বাণীর জন্য, বাণীর মঙ্গলের জন্য, ওর অনাগত সন্তানের মঙ্গলের জন্য, যদি কোনো অবস্থায় অমঙ্গল না হয়ে যায়। মায়ের কণ্ঠে ভয় ছিল অজানা অসংখ্য। অনিরুদ্ধ বলে, মা, কিচ্ছু হবে না, তুমি এত বেশি চিন্তা করো কেন? মা হঠাৎ যেন নিজের বিরুদ্ধে অভিযোগের পাহাড় গড়ে তুলে বলছে, হ্যাঁ, আমি তো সবসময় ভুল করি, আমি অকারণে বকাঝকা করি, অত্যাচার করি, ঠিক আছে, আমি এই বাড়িতে থাকবো না, তুই আমাকে আবার থানায় পাঠিয়ে দে, আমার কিচ্ছু ভালো লাগে না। তানিয়া তখন কান্না চোখে অনিরুদ্ধকে বলে, আমার না খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম নাড়ুগুলো মা আমার জন্য রেখে দিয়েছে, ঘটিতে জল ছিল, প্লেটে নাড়ু ছিল, আমি খেয়ে ফেলেছি, আমার ভুল হয়েছে বাবা। যা শুনে অনিরুদ্ধ অনেক কষ্ট পায়, আর তখন তানিয়ার মন ভালো করার জন্য চেষ্টা করে। অনিরুদ্ধ তানিয়াকে কাছে নিয়ে বলে, তুমি কোনো ভুল করনি মা, আমি জানি তুমি কখনো কোনো ক্ষতি করতে পারো না, তুমি তো জানো মা রেগে গেলে একটু বকে, যা আমাকেও তো বকে দিয়েছে, আমি কান্না করছি? আমি তো কান্না করছি না, আর আমি জানি তুমি তোমার ভাই বোনকে কতটা ভালোবাসো। তখন তানিয়াকে ধরে আদর করতে থাকে অনিরুদ্ধ। তখন বলো তো আমার কয়টা চোখ? তখন তানিয়া বলে, কেন দুটো চোখ? যা শুনে অনিরুদ্ধ বলে, একটা চোখ তুমি আর অন্যটা ভাই বোন যে আসুক না কেন তার জন্য। আমার এক চোখে আঘাত লাগলে যেমন কষ্ট পাবো, তেমন অন্য চোখে আঘাত লাগলেও ঠিক তেমনই কষ্ট পাবো। যা শুনে তানিয়া অবাক হয়ে শুনতে থাকে। অনিরুদ্ধ আরো বলতে থাকে, আমার দুটো কাঁধ রয়েছে তোমাদের জন্য, একটা কাঁধ তোমার, একটা তোমার ভাই বোনের জন্য, বুঝতে পেরেছো? তানিয়া তখন আস্তে আস্তে মন ভালো হতে থাকে। তানিয়া বলে, তাহলে আমি বড় হলেও কি আমাকে পিঠে নিবে? যা শুনে অনিরুদ্ধ বলে, যত বড় হবে তত বুঝবে বাবা মায়ের কাজ কতটা কঠিন, তবুও যদি বলো আমি তোমাকে পিঠে নিব। তানিয়া তখন বলে, তাহলে এখনই নাও। এরপর অনিরুদ্ধ বলে, ঠিক আছে। তখন অনিরুদ্ধ কাঁধে নিয়ে তানিয়াকে নিয়ে হাঁটতে থাকে আর মজার গল্প করতে থাকে। তানিয়া তখন মনটা অনেক ভালো হয়ে যায় আর হাসতে থাকে, দুজনে অনেক খুশি হয়ে যায়। এদিকে অনিরুদ্ধ তখনই তার বাবার কথা মনে পড়ে, যে তার বাবা কখনো সাথী আর তানিয়াকে মেনে নেয়নি, বলছে তানিয়ার সব খরচ আমি দিব, বাণীর সব খরচ আমি দিব, তবু তুমি ওদেরকে ছেড়ে দাও, তুমি বাণীকে কখনোই পাবে না। কিন্তু অনিরুদ্ধ স্টেট বলে দিয়েছিল, আমি আমার পরিবার ছেড়ে কোথাও যাব না। এটাই মনে করতে থাকে আর তানিয়াকে আরো আদর করতে থাকে। অন্যদিকে দেখা যায় রায়বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে গিয়েছে, কারণ বাণী রেজাল্ট অনেক ভালো করেছে। এই খুশি খবরটা রায়বাড়িতে দিতে এসেছে অনিরুদ্ধ, বাণী, তানিয়া সবাই। এদিকে দাদু আর পিনাক্ষী বলে, কি ব্যাপার তোমরা সবাই একসঙ্গে? অনিরুদ্ধ বলে, একটা ভালো খবর রয়েছে। এদিকে তানিয়া বলে, হ্যাঁ ভালো খবর রয়েছে, চকলেট নিয়ে এসেছি। সবাইকে চকলেট দিতে থাকে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন বলে, চকলেট তো নিয়েছি, কিন্তু আনন্দের খবর কি? তানিয়া বলে, মামনি খুব ভালো রেজাল্ট করেছে। যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। দাদু তখন বাণীকে উদ্দেশ্য করে বলে, তুমি ভালো ফল করেছো সেটা আনন্দের কথা, চকলেট নিলাম, কিন্তু এটা ভেবো না তোমার সব কাজকে আমি সমর্থন করি। বাণী তখন বলে, একদিন আপনি ঠিক বুঝতে পারবেন দাদুভাই, আমি অন্যায় করিনি, আমি শুধু সত্যের ন্যায়ের পাশে দাঁড়িয়েছি। এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে থাকে, কারণ তারা জানতো এই মেয়েটা লড়াই করে বাঁচতে শিখিয়েছে। যে মেয়েটাকে একসময় সবাই অবহেলা করত, সে মেয়েটা নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তানিয়া তখন বলে, তাহলে বাবা তুমি মাকে কি গিফট দিবে? তখন বাণী বলে, না না, তোমার বাবা আবার কি গিফট দিবে? অনিরুদ্ধ বলে, তুমি কথা বল না বাণী, আমি কি দিব না দেবো সেটা তো আমিই জানি, তবে এই আনন্দে পার্টি হবে না এটা তো ঠিক নয়, অবশ্যই পার্টি হবে। তখন দাদু, পিনাক্ষী সবাই রাজি হয়ে যায় আর অনেক আনন্দ করতে থাকে। অনিরুদ্ধ বলে, ঠিক আছে, তাহলে বাইরে আমি একটা পার্টির আয়োজন করি। দাদু পিনাক্ষী বলে, কেন? আমাদের বাড়ি থেকে বাইরে কেন পার্টির ব্যবস্থা করবে? এই বাড়িতেই হবে। তখন বাণী অনিরুদ্ধ অনেক খুশি হয়ে যায়। এদিকে বাণীর সাফল্যে মলি এবং নয়নতারা খুব হিংসা করতে থাকে। নয়নতারা তখন মলিকে বলে, দেখেছো মেয়ের না জিদ রয়েছে,
প্রথমে অনির্দকে বিয়ে করে নিল, আবার ভালো রেজাল্ট করে হিরোইন হয়ে গেল, দেখেছো? আর সহ্য হচ্ছে না। এদিকে সন্ধ্যায় রায়বাড়িতে বড় করে পার্টি হবে, বাণীর সাফল্য উদযাপন করা হবে, ড্যান্স হবে, মিউজিক হবে, খাবার হবে, হাসি হবে। সবাই এটা নিয়ে আনন্দে মেতে উঠেছে। এদিকে রায়বাড়ির আলো ঝলমল করছে, বাড়ির প্রতিটি কোণে সাজানো হয়েছে ফুল দিয়ে এবং সুন্দর সুন্দর লাইট দিয়ে। রান্নাঘর থেকে ভেসে আসছে সুস্বাদু খাবারের গন্ধ। উঠানে ছোট বড় ব্যস্ত সবাই, কেউ অতিথিদের অভ্যর্থনা করছে, কেউ শেষ মধ্যে সাজসজ্জা নিয়ে ব্যস্ত। আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে একজন মানুষ, বাণী, যে মেয়েটাকে একসময় বাড়ি অনেকে অবহেলা করতো, আর সেই মেয়ের সাফল্য উদযাপন করছে সবাই। কিন্তু এত আনন্দের মাঝে বাণীর চোখে জল। অনির্দ দেখে বলে, কি ব্যাপার বাণী, তুমি কান্না করছো কেন? বাণী তখন বলে, আমি কোনোদিন ভাবিনি আবার নতুন করে পড়াশোনা শুরু করতে পারবো, ভাবিনি এতটা সাফল্য আমার আসবে। অনির্দ তখন বলে, এটা তো মাত্র শুরু, এখনো অনেক পথ বাকি আছে, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি থামবে না, তুমি আরো বড় হবে। বাণী তখন বলে, হ্যাঁ আমি থামবো না, নিজের স্বপ্নগুলোকে সত্যি করব, অনেক বড় হব আমি। এরপর অতিথিরা আসতে থাকে, বাণীকে কনগ্রাচুলেশন জানায়, বলে তোমার জন্য আমরা সত্যি গর্বিত। কেউ ফুল দেয়, কেউ উপহার দেয়। সবাই যখন বাণীকে শুভেচ্ছায় ভরে দিচ্ছে, তখন মলির মুখে হিংসায় আগুন দেখা যায়। তখনই মলির বান্ধবীরা বলে, কিরে মলি, তোদের বাড়িতে তো একটা পর একটা অনুষ্ঠান লেগে আছে। মলি তখন সুযোগ পেয়ে বলছে, বলিস না, কাজের মেয়ে 12-এ উঠেছে, তাই এত বড় সেলিব্রেশন ভাবা যায়? সত্যি রায়বাড়ির মান সম্মান আর কিছুই রইল না। পাশে দাঁড়িয়ে অন্তর প্রতিবাদ করতে থাকে, বলছে, তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস না? মলি তখন ঠুটবাকে উত্তর দেয়, সত্যি কথা বললেই সমস্যা। প্রথমে বিয়ে করে নিল, তারপর সবাইকে নিজের দিকে টেনে নিল, এখন বাড়িতে আবার হিরোইন হয়ে সেজেছে। এদিকে অতিথিদের মধ্যে একজন কনের দিকে উদ্দেশ্য করে বলে, জামাইবাবু, শুনেছি আপনি নাকি খুব ভালো গান করেন। অনির্দ তাড়াতাড়ি মাথা নাড়ে, বলছে, না না, সব মিথ্যে। কিন্তু সবাই একসঙ্গে চিৎকার করে ওঠে, কে জামাইবাবুর গান গাইতেই হবে, আমরা ছাড়ছি না। এদিকে তানিয়া বলে, হ্যাঁ বাবা, মায়ের সাফল্য দিন, তোমাকে গান গাইতে হবে। সবাই যেদের কাছে হার মেনে অনিরুদ্ধ তখন মাইকটা হাতে তুলে নেয়, সুন্দর করে গান গাইতে থাকে। বাণী তো অবাক হয়ে গান শুনতে থাকে। এতদিনের লড়াই, অপমান, হার না মানা জেদ সব যেন গানের সাথে মিশে গিয়েছে। কিন্তু ঠিক সেই সময় ঘটল এমন কিছু ঘটনা যা কল্পনা করতে পারেনি সবাই। অন্তরা হঠাৎ অনিকের হাত ধরে এক কোণে নিয়ে যায়, বলছে, তোমার সঙ্গে আমার একটা কথা রয়েছে। অনি তখন বলে, কি হয়েছে? তোমাকে তো টেন্স কেন লাগছে? অন্তরা কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, আমি প্রেগনেন্ট। যা শুনে হতভম্ব হয়ে যায় অনিক, বলছে, তুমি কি বলছো? আমাদের অবস্থা তো ভালো নয়, আমরাই কোনো রকমে সংসার চালাচ্ছি, এর মধ্যে আরেকজন। যা শুনে অন্তরার চোখ জলে ভরে যায়, বলছে, তুমি খুশি হওনি? অনিক তখন বলে, খুশি হওয়ার মতো কিচ্ছু হয়নি, আমরা কিভাবে সামলাবো? অন্তরা তখন বলে, এটা আমাদের সন্তান অনিক। অনিক তখন বলে, এটা এখন হওয়া উচিত হয়নি। এই কথাগুলো শুনে অন্তরের বুকে একদম ছুরির মতো লাগে। যে খবরটা ওর কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি ছিল, সেই খবরটাই প্রিয় মানুষের কাছে বোঝা হয়ে গেল। এটা ভেবে অন্তরা অনেক কষ্ট পায় আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে অনুষ্ঠানের মূল মঞ্চে আবার বাণীকে ডাকা হয়। একজন সাংবাদিক এগিয়ে এসে বলে, এই বয়সে নতুন করে পড়াশোনা শুরু করে এমন ফল করা সহজ নয়, আমরা আপনাকে নিয়ে ম্যাগাজিন একটি বিশেষ প্রতিবেদন করতে চাই। বাণী তখন অনেক খুশি হয়ে যায়, বলছে, কি বলছেন? বাণী তখন লজ্জায় মাথা নিচু করে বলে, আমি তো বিশেষ কিছু করিনি, শুধু চেষ্টা করেছি। মহিলা চুপ থাকতে পারে না, বলে, বিশেষ কিছু করেনি, একটা কাজের মেয়ে একটু পড়াশোনা করেছে, তাই সবাই মাথায় তুলে নাচছে। যা শুনে ঘরে সবাই অবাক হয়ে যায়। বাণী তখন ধীরে ধীরে বলে, অনেক মেয়ে আছে যার জীবনে নানা প্রতিকূলতার কারণে পড়াশোনা শেষ করতে পারেনি, কেউ সুযোগ পায়নি, কেউ পেয়েও হারিয়ে ফেলেছে। যা শুনে সবাই চুপ। বাণী আরও বলতে থাকে, আমি শূন্য থেকে শুরু করেছি, নিজের পরিশ্রমে আজ এখানে পৌঁছেছি। আমার সোনার পালঙ্কে জন্ম হলো, আমার ঠাঁই হয়েছিল কুড়ের ঘরে। আমি কারো কাছে হাত পেতে কিচ্ছু চাইনি, আজ যা পেয়েছি নিজের যোগ্যতায় পেয়েছি। যা শুনে মোরের মুখটা রাগে লাল হয়ে যায়। বাণী থামলো না, আরও বলতে থাকে, তাই আমাকে বা আমাদের মতো মানুষকে নিয়ে ঠাট্টা করবেন না, কারণ মানুষের পরিচয় তার জন্মে না, তার সংগ্রামে। অনির্দ সামনে এসে দাঁড়ায়। বাণীর প্রতিটা সাফল্যের পিছনে ওর অক্লান্ত পরিশ্রম আছে, সেটা ছোট করে অধিকার কারণেই। মৌলি তখন বলে, তাহলে মিথ্যে পরিচয় নিয়ে বাড়িতে পড়ে আছে কেন? যদি এত যোগ্যতা থাকে, নিজের যোগ্যতায় সব করে দেখাক না। বাণী তখন বলে, আমার কোনো সম্পত্তির লোভ নাই, আমার কাছে সম্পর্কের মূল্যই বেশি, আমার বাবা মা, আমার পরিবার। আর শোনো মৌলি, আমি জোর করে কোথায় রয়েছি, এটা আমার স্বামীর বাড়ি, আমি এই বাড়ির বউ, বুঝতে পেরেছ? অনির্দ তখন বলে, বাণীকে ছোট করার আগে মনে রেখো, নিজের উচ্চতা কখনো অন্যকে নিচে নামে প্রমাণ করা যায় না।
মৌলি তখন বলে, কিসের যোগ্যতা? একটা শাড়ি পর্যন্ত যে ঠিক করে পরতে পারে না। যা দেখে বানি তো অবাক হয়ে যায়, কারণ বানির শাড়িটা পরা ঠিক হয়নি। তখন বানি অনেক লজ্জা পেতে থাকে। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয়? একদিকে অন্তরে অনাগত সন্তানকে ঘিরে নতুন সংকট, অন্যদিকে মৌলির বিষাক্ত ঈর্ষা, আর মাঝখানে দাঁড়িয়ে বানি যে হাঁটতে শিখেনি। কিন্তু সামনে কি অপেক্ষা করছে? অন্তরে কি নিজের সন্তানের জন্য লড়াই করবে? মৌলি কি আরও বড় কোনো ষড়যন্ত্র পথে হাঁটবে? আর বানি কি শেষ পর্যন্ত নিজের সত্যিকারের পরিচয়, প্রাপ্য সম্মান ফিরে পাবে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী পর্বে। নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।